ঠিক ছিল না, ঠিক থাকার চেষ্টা করতাম, টাকার জন্য ডাক্তার দেখায়নি। মেয়েটা কি পাগল? এটা কোনো কথা? কি বলবো আর ভাই, এখন ওর চিকিৎসার জন্য টাকা লাগবে। আরফোর সিনিয়রকে ফোন দিলে একটু আগে, বিকেলে সায়ন্তনীকে নিয়ে যেতে বলেছে, তারপর ট্রিটমেন্ট শুরু করবে। ইভান তুর্যকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কার কথা বলছিস? তুর্য কল কেটে রাগী কণ্ঠে বলল, তুই তো আর কথাই বলিস না। মর্শেদ বলল, কি হয়েছে তুর্য? সায়ন্তনীর ক্যান্সারের লাস্ট টেস্ট চলছে, অথচ আমরা কেউই জানি না। ইমন কথাটি শুনে বসা থেকে উঠে দাঁড়ালো। মর্শেদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাহমিদ বলল, আমাদের এখন ওখানে যাওয়া উচিত। সবাই চলে যাওয়ার পর মর্শেদের মা এসে বললেন, কি হয়েছে মো? ওরা সবাই চলে গেল কেন? মর্শেদ তার মাকে সবটা খুলে বলতেই তিনি মর্শেদকে সায়ন্তনীর বাসায় যেতে বললেন। মির্জা বাড়িতে বড় বড় ইনভেস্টর আর ব্যবসায়ীদের ভিড়। মির্জা গ্রুপের এমডি সাহিল মির্জা ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময় করছে। সাহিল মির্জার বাবা শাহেদ মির্জা গ্রুপের চেয়ারম্যান, তিনি সোফায় বসে ব্যবসায়িক আলাপ আলোচনা করছেন। তখনই সিঁড়ি দিয়ে হনহনিয়ে নেমে পড়ল তার কনিষ্ঠ কন্যা সানায়া মির্জা। মেয়েকে বের হতে দেখে তিনি বললেন, এই অসময়ে কোথায় যাচ্ছ? সানায়া বুকে হাত গুজে ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি বাসায় কখন আসছি কখন যাচ্ছি এই বিষয়ে আপনি কবে থেকে প্রশ্ন করা শুরু করেছেন? শাহিদ মির্জা তার পাশে থাকা অতিথিদের দিকে এক নজর তাকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। বাবাকে উঠতে দেখে সাহিল অতিথিদের একপাশে বসতে বলেই বাবার সামনে এসে দাঁড়ালো। সানায়া দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে নেবে, তখন সাহিল তাকে বলল, তুই বাবাকে কি বলেছিস? সানায়া বলল, তা তুমি তোমার বাবার কাছ থেকে জিজ্ঞেস করো। কথাটি বলেই ভাইয়ের হাত ছাড়িয়ে সানায়া ঘর থেকে বেরিয়ে পড়ল। সাহিল সানায়াকে থামাতে যাবে, তখনই একজন ইনভেস্টর তাদের সামনে এসে বললেন, কি অবস্থা সাহিল সাহেব? শাহিদ মির্জা বললেন, জি ভালো। মিস্টার সাহিল তো আপনার কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এবার সেরা কোম্পানির তালিকায় মির্জা গ্রুপের নাম প্রথমে। সাহিল কথাটি শুনে হাসল। তখনই লোকটি আবারও বলল, একটা সময় ছিল মন্ত্রী গ্রুপের উপরে কোনো গ্রুপে ছিল না। শাহিদ মির্জা কথাটি শুনে অন্য প্রসঙ্গ তুলে বললেন, ও, আপনি 5-9 প্রজেক্টের কাজটা দেখবেন না? তারপর তিনি সাহিলকে উদ্দেশ্য করে বললেন, সাহিল, তুমি ওনাকে আমাদের প্রজেক্টের কাজটা দেখিয়ে আনো। সাহিল লোকটাকে নিয়ে সামনে এগোতে লাগলো। লোকটা হাঁটতে হাঁটতে বলল, সবাই জানে মন্ত্রী গ্রুপের আসল শত্রুকে, কিন্তু যেদিন সেই ঘটনাটা প্রমাণিত হবে মির্জা গ্রুপের কোনো অস্তিত্ব থাকবে না। সাহিল বলল, দেখুন মিস্টার, শত্রু আর খুনির মধ্যে অনেক পার্থক্য। সব শত্রু খুনি হয় না, তবে সব খুনিই শত্রু হয়। এখন মির্জা গ্রুপকে আলাদাভাবে টার্গেট করাটা ভালো দেখাচ্ছে না। আর যখন প্রমাণিত হওয়ার প্রশ্ন আসবে তখন দ্বিতীয় প্রশ্নটা বরং আমি করি। কি প্রশ্ন? মৈত্রী গ্রুপের আর কোন উত্তরাধিকারী আছে যে সেই রাতটা আবার পুনরুদ্ধার করবে? সেই রাতটা এখন ইতিহাস, আর ইতিহাসের সাসপেন্স থাকা ভালো। এদিকে সানায়া গাড়ি নিয়ে তার বান্ধবী রাহির বাসায় চলে এলো। রাহি সানায়াকে দেখে বলল, এইভাবে চলে এলে যে, ঈদের জামাটাও তো পরে এলি না। সানায়া চেঁচিয়ে বলল, ঈদ? আমার জন্য ঈদ আসেনি। প্রতি বছর ঈদের আগে টাকা দিয়ে বলবি যাও ঈদের কেনাকাটা করে আসো। নিজে তো কখনো আমাকে শপিংকে নিয়েই যায়নি। আবার ঈদের দিন কোনো ডাকাডাকি নেই। ঘর ভর্তি ওদের ফার্মের মোরগ মুরগিদের ভিড় থাকবে। ভাইয়া আর মিস্টার মির্জা সেই ফার্মের মোরগদের নিয়েই এখন ব্যস্ত। রাহি সান্ত্বনার সুরে বলল, সানায়া, ঠান্ডা হয়ে বস, চল আমার সাথেই ঘুরতে যাবি। প্রতি বছর তোর সাথেই তো যাই। আচ্ছা আচ্ছা, আগে কিছু খেয়ে নি, আমি নাস্তা নিয়ে আসছি। না, খাবো না আমি। মিস্টার মির্জা কি একবারও আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করেছে? তার তো ছেলে খেলেই চলবে, আমি তো তার কেউই না। সানায়া এসব বলতে বলতেই পা ধরে ধাপিয়ে কাঁদতে লাগলো। রাহি তাকে শান্ত করার জন্য তাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল তোকে অনেক ভালোবাসে, আর মাঝে মাঝে বাবারা ভালোবাসা প্রকাশ করে না, কিন্তু সন্তানদের তা বুঝে নিতে হয়। সাহেল বলেছিল। সানায়া রাহিকে থামিয়ে দিয়ে বলল, সাহিল ভাইয়ার কথা আমাকে বলিস না। এভাবে বলিস না, সাহেল তোকে অনেক ভালোবাসে। প্লিজ রাহি,
তোর প্রেমিক, তাই তুই ওর পক্ষ নিচ্ছিস। তুই বায়াস হতে পারিস, আমি না। আই হেট দেম। রাহি চুপ করে বসে রইল। সানায়া আবারও বলল, তোর চোখে সমস্যা ছিল, নয়তো তোর পছন্দ তো এতটাও খারাপ ছিল না। বেল বেজে উঠায় রাহি বসা থেকে উঠে বলল, তুই বসে থাক, আমি আসছি। রাহি দরজা খুলতেই সাহিলকে দেখে চমকে উঠল। সাহিল দরজায় হেলান দিয়ে রাহির পা থেকে মাথা অব্দি দেখে বলল, গর্জিয়াস। বিনা সাজেই যাকে এত সুন্দর লাগে, মির্জা গ্রুপের এমডির ওয়াইফ হলে তাকে তো রানীর মতন লাগবে। রাহি কোনো উত্তর না দিয়ে সাহিলকে বাসায় ঢোকার জন্য দরজা ছেড়ে আড়ালো। সাহিল ঘরে ঢুকেই বলল, শায়না এখানে এসেছে তাই না? হুম। আঙ্কেল আন্টি কোথায়? বাবা বাইরে গেছে দাদাদের সাথে, মা রান্নাঘরে আছেন, নাস্তা বানাচ্ছে। দাদি কোথায়? তোমার অপেক্ষায় বসে আছে। সাহিল দাদির ঘরে চলে গেল। দাদির পাশে বসে গল্প জুড়ে দিল। সানায়া ভাইয়ের কণ্ঠে শুনে বিড়বিড় করে বলল, উফ, মিস্টার মির্জার ফ্রি বডিগার্ড এখানেও চলে এসেছে। রাহি রুমে ঢোকায় আগেই সানায়া দরজা আটকে রাহির বিছানায় শুয়ে পড়ল। রাহি আর সানায়া ছোটবেলার বান্ধবী, আর সাহিল সানায়ার বড় ভাই। সাহিল, সাবা আর সানায়া শাহেদ মির্জার 3 সন্তান। তাদের মা মিসেস মির্জার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, তবে তিনি একই বাসায় থাকেন। পারিবারিক সম্মান রক্ষার্থে তারা তালাক নেননি। মূলত সমস্যাটা মিস্টার শাহেদেরই ছিল। তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন, তবে এখন আর সেই সম্পর্ক নেই। এরপর থেকেই সাবা আর সানায়া বাবাকে খুব অপছন্দ করে। তবে সাহিল খুবই বাবা মা ভক্ত। তার বাবা তার মানসিক শক্তি, আর মা তার দুর্বলতা। সাহিল রাহিকে অনেক আগে থেকেই পছন্দ করত, তবে রাহি যখন 9ম শ্রেণীতে উঠেছিল তখন এই সম্পর্কটা পুরোপুরি শুরু হয়। রাহির সাথে সম্পর্কে যাওয়ার পরই সাহিল মির্জা গ্রুপের এমডিতে নিযুক্ত হয়। সাহিল আর রাহির বয়সে 15 বছরের পার্থক্য। বর্তমানে রাহি আর সানায়া একই বিশ্ববিদ্যালয়ে অনার্স 1ম বর্ষে পড়ছে। অন্যদিকে সাহিল সোজাসুজি কথাবার্তা বলতে পছন্দ করে, তাই রাহি যখন কলেজ পাশ করে ফেলল তখনই সে রাহির পরিবারকে তাদের প্রেমের ব্যাপারে জানিয়ে দিল। তবে মিডিয়ার কাছে রাহি সানায়ার বান্ধবী মাত্র। 2 পরিবারের সম্মতি থাকলেও তারা বিষয়টা এখনও কারো সামনেই প্রকাশ করেনি। জীবনটা যুদ্ধক্ষেত্র, এখানে টাকার জন্য যুদ্ধ করতে হয়। যার যত টাকা সেই জয়ী হয়। তুর্য সেদিন তার জমানো টাকা দিয়ে সায়ন্তনীর মা, ভাই আর সায়ন্তনীকে জামা কিনে দিয়েছিল। আহানাফ আর ইভান নিজেরাই গিয়ে বাজার করে সায়ন্তনীর বাড়িতে দিয়ে গিয়েছিল। শতাব্দী আর তাহমিদ তাদের বাসায় খাবার দাবার রান্না করে পাঠিয়েছিল। আরাফ আর ইমন সায়ন্তনীকে নিয়ে হসপিটাল থেকে বাসায় ছোটাছুটি করছে। মাওসিয়াত তার ক্লাসমেটদের নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে সায়ন্তনীর চিকিৎসার জন্য টাকা জোগাড় করছে। 3 মাস কেটে গেছে, চিকিৎসা চলছে, তাই হয়তো সায়ন্তনী এখনও বেঁচে আছে। আজ ডাক্তার বলে দিয়েছে চিকিৎসা বন্ধ করে দিলে সে মারা যাবে, আর চালালে আল্লাহ যতদিন তাকে বাঁচিয়ে রাখবে। তবে তার হাতে বেশি দিন সময় নেই। সায়ন্তনী কেমোথেরাপি দেওয়ার পর হাসপাতালের বেডে শুয়ে আছে। মাওসিয়াত তার পাশে এসে বসলো। সায়ন্তনী মাওসিয়াতের হাতটা শক্ত করে ধরে বলল, পৃথিবীতে সবাই সব পায় না, আমিও হয়তো এই জীবনে যা চেয়েছি পাইনি, কিন্তু এখন হার আমার কোনো আক্ষেপ নেই। কেন জানো? মাওসিয়াত ফুপিয়ে কেঁদে উঠল। সায়ন্তনী বলল, অনেক ভালো বন্ধু পেয়েছি, যারা জীবনের শেষ মুহূর্তে আমার বন্ধু হয়েছে। তারাই প্রকৃত বন্ধু। আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। মাওসিয়াত ভেজা কণ্ঠে বলল, আই এম সরি, আমি তোমাকে অনেক অনেক বেশি কষ্ট দিয়েছি না? ওইসব আগের কথা, আমি সব ভুলে গেছি। এখন এতটুকু জানি, আমার ভাই একটা বোনের পরিবর্তে 3টা বোন পেয়েছে। আমার মা এক মেয়ের পরিবর্তে 3টা মেয়ে আর 6টা ছেলে পেয়েছে। আমার মা আর ভাইকে তোমরা দেখবে তো? মাওসিয়াত মাথা নেড়ে বলল, হ্যাঁ। এদিকে আরাব শুকনো মুখে হাসপাতালে বসে আছে। অনেক দিন সে নিজের দিকেই তাকায়নি। তুর্য তার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে। বুদ্ধি হওয়ার পর থেকে সে আরাফের এতটা বিধ্বস্ত কখনোই দেখেনি। তুর্য আরাফের কাঁধে হাত রাখতেই আরাফের বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখন শুধু নিশ্চুপ অপেক্ষায় দিন কাটছে। প্রতিটি সেকেন্ডই ভীতি নিয়ে আসছে, যদি এখনই কোনো খারাপ খবর আসে। অন্যদিকে তাহমিদ এখন
ক্রাচের ওপর ভার দিয়ে দাঁড়াতে পারে, কিন্তু ক্রাচ ছাড়া হাঁটতে পারে না। ক্রাচের সাহায্যে হুইল চেয়ারে বসতে পারে, তাই এখন আর কারো সাহায্যের প্রয়োজন হয় না। থেরাপি দেওয়াতে অনেক লাভ হয়েছে। ডাক্তার জানিয়েছেন আরও 2-1 মাস পর পর পুরোপুরি হাঁটতে পারবে, শুধু নিয়মিত ওষুধটা খেতে হবে। রাত 2টা। ইমন জায়নামাজে বসে কাঁদছে, ইভান মেঝেতে বসে আছে, আর তাহমিদ তাদের পাশেই বসে রইল। ইমন মোনাজাত শেষে ইভানের দিকে তাকিয়ে বলল, ভাই ওর কিছু হবে না তো? ইভান কোনো উত্তর দিল না। ইমন জায়নামাজে কপাল ঠেকিয়ে রেখেছে, কিন্তু আজ তার ইচ্ছেটা যেন পূর্ণ হওয়ার নয়। হঠাৎ শান্তনীর শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আরাফ, তুর্য আর আহনাফ সেখানেই গিয়েছে। রাত 2:30টায় আহনাফ বাসায় ফোন দিল। ইমন ফোনের শব্দ শুনেই সব বুঝে গেল। সে জায়নামাজে বসে কেঁদে দিল। ইভান কাপা হাতে ফোনটা হাতে নিয়ে তাহমিদের দিকে এগিয়ে এলো। তাহমিদ রিসিভ করতে আহনাফ বলল, সায়ন্তনী আর নেই। তাহমিদ, আমরা আরাফকে সামলাতে পারছি না। এইভাবে কাঁদছে কেন ভাই? কি করব এখন? তাহমিদ দীর্ঘশ্বাস ছাড়ল আর বলল, ওকে হাসপাতাল থেকে কখন আনবি? একটু পর। এখানে দাফন করাবে ফজরের নামাজের পর। আমরা আসছি। ফোন রেখেই তাহমিদ বলল, শান্তনীকে ফজরের নামাজের পর দাফন করাবে। তাহমিদ শতাব্দীকে মেসেজ দিয়েই অরুণিকাকে ঘুম থেকে ওঠালো। তারপর সবাই শান্তনীদের বাড়িতে গেল। আশেপাশে অনেক মহিলা এসে ভিড় জমিয়েছে। মাউসিয়াত জানার পর শান্তনীদের বাসায় আসার জন্য অনেক কান্নাকাটি করছিল। শেষমেশ মাউসিয়াতের মা তার সাথেই এলেন। শান্তনীকে বাড়িতে ঢোকানো হলো। আরাফ একপাশে বসে কাঁদছে। আহনাফ তার পাশে বসতেই সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি ওকে বলতেই পারলাম না যে আমার ওকে ভালো লাগে। আমি ওকে আমার অনুভূতির কথাটাই জানাতে পারিনি। এখন আমার দম বন্ধ হয়ে আসছে। আহনাফ আরাফকে জড়িয়ে ধরল। তুর্য আরাফের মাথায় হাত রাখলো। তার মনে পড়ে গেল রুহানির মৃত্যুর কথা। সেদিন রুহানি আরাফের সাথে প্রতিদিনের মতো মাঠে ফুটবল খেলছিল। রুহানির ফুটবল খেলতে খুব ভালো লাগতো। তারা খেলা শেষে মাঠের একপাশে এসে দাঁড়ালো। তখনই 2জন প্রাপ্তবয়স্ক যুবক তাদের দেখে মাঠে এলো। এরপর তারা রুহানিকে আরাফের সামনেই টেনে নিয়ে গেল। আরাফ তাদের আটকানোর চেষ্টা করলো, কিন্তু বয়স কম হওয়ায় আরাফ তাদের সাথে পেরে উঠতে পারেনি। তারা এক ধাক্কায় আরাফকে দূরে সরিয়ে দিল। এরপর পাশের একটা নির্মাণরত বাড়ির 3 তলায় গিয়ে রুহানিকে ধর্ষণ করলো। আরাফ তাদের আটকানোর জন্য আশেপাশের অনেক লোকজনকে ডাকলো, কিন্তু কেউই এগিয়ে এলো না। আরাফ তখন নিজেই গেল, কিন্তু রুহানির অবস্থা দেখে সে নিজেও আর তাদের আটকানোর সাহস পেল না। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপর সেই অবস্থায় সে একটা গাড়ি নিয়ে বাসায় এসে বাবা চাচাদের জানালো। তারা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে শুধু রুহানিকেই পেল। সেই ছেলে দুটোকে আর পেল না। এরপর রুহানিকে হসপিটালে ভর্তি করার 4 দিন পর সে মারা গেল। পরে অবশ্য সেই ছেলে দুটোকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু এরপর থেকে আরাফ নিজেকে রুহানির অপরাধী ভেবে এসেছে। আরাফ এতটা বছর রুহানিকে মন প্রাণ দিয়েই ভালোবেসেছিল, আর এখন দ্বিতীয়বারও কাউকে ভালোবাসে হারিয়েছে। জীবনে সবাই সব কিছু পায় না, আর এই না পাওয়ার মাঝেই জীবনের সমাপ্তি ঘটে যায়। জীবনে আক্ষেপ রেখে লাভ নেই, কারণ সৃষ্টিকর্তা হয়তো সেই আক্ষেপের মাঝেই কোনো মুক্তি রেখেছেন। দিন শেষে মুক্তিটাই আক্ষেপের চেয়ে গুরুত্বপূর্ণ। অভাগী সায়ন্তনী তার দুর্ভাগ্য নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আর এই জীবন সংগ্রাম থেকে নিজেকে সে মুক্তি দিয়েছে। তার গুরুত্বটাও মানুষকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। খুব সাদামাটাভাবেই 1 বছর কেটে গেল। এই 1 বছর ব্যস্ততার মাঝেই নিজেকে ডুবিয়ে রেখেছিল আরাফ। এখন সে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত। কলেজ থেকে টিউশন, টিউশন থেকে বাসা, এভাবেই তার দিন কাটছে। টিউশনের অর্ধেক টাকা সে শান্তনীর মায়ের হাতে দিয়ে দেয়। শায়নকেও স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে আরাফ। তাদের ভালোবাসায়ও এনে নিয়ে এসছে। এখন শান্তনীর মা তার ছেলেকে নিয়ে শতাব্দীদের মহল্লায় থাকেন। তারা এখন আগের তুলনায় সচ্ছল জীবনযাপন করছেন। কাছের মানুষকে হারালে অনেকেই পাথর হয়ে যায়, আর আরাফ গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে গেছে। সে হাসে না, কারোর সাথে আড্ডাই দেয় না। সে কেমন যেন চুপসে গেছে। তবে শান্তনীর মৃত্যু শুধু আরাফকে পরিবর্তন করেনি, ইমনকেও হয়তো সবচেয়ে বেশি পরিবর্তন করে দিয়েছে।
এখন তার মধ্যে আর চঞ্চল ইমনকে খুঁজে পাওয়া যায় না। আগের সেই ইমন এখনও পুরোপুরি হারিয়ে গেছে। এখন সে পড়াশোনায় খুব মনোযোগী হয়েছে, পাশাপাশি ছোট একটা ব্যবসা করছে। তবে মাউসিয়াদের সাথে তার সম্পর্কটা ভালোই চলছে। মাউসিয়াত তার বাবা মাকে ইমনের ব্যাপারে জানালে তারাও আর আপত্তি করেনি, আর তারা সিদ্ধান্ত নিলেন মাউসিয়াতের পড়াশোনা শেষ হলেই তাদের বিয়ে দিয়ে দেবেন। তবে ইমন মাস্টার মিরাজ আর মিসেস তিশাকে জানিয়ে দিয়েছে বিয়ের পর মাউসিয়াত তার সাথে বাংলাদেশে থাকবে, তবে ছুটিতে তাকে কলকাতায় নিয়ে আসবে। ইমনের এই প্রস্তাবে মিরাজ হোসেনের একটু আপত্তি ছিল, কারণ মাউসিয়াত তাদের একমাত্র মেয়ে। কিন্তু শেষে মেয়ের অতিরিক্ত ইচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না। আর মাত্র 1 বছর, এরপর ইভান আর আরাফ ছাড়া বাকি 4 জনেরই পড়াশোনা শেষ হয়ে যাবে। এদিকে রহমত চাচাকে তারা জানিয়ে দিয়েছে আগামী বছর দেশে ফিরবে। ইমন এসেই মৈত্রী গ্রুপের দায়িত্ব নেবে। যদিও মৈত্রী গ্রুপটির এখন আর কোনো অস্তিত্ব নেই, শুধু কোম্পানির সেই পুরনো ফ্যাক্টরি আর ভবনটি এখনও পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখনও জায়গাটা রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়নি, আর কেউ সেই জায়গার দাবি নিয়েও আসেনি। তবে এত বছরেও যেহেতু জায়গাগুলো অক্ষত আছে, তাহলে আরও 1 বছর অক্ষত থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। বিকেলে রান্নাঘর থেকে চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে এলো অরুণিকা। ইভান, ইমন, আহনাফ আর তুর্য সোফায় বসে আছে। তাহমিদ রান্নাঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে বলল, আরফ কোথায়? আরাফ গোসল সেরে চুপচাপ সোফায় বসে চায়ের কাপ হাতে নিল। সবাই চুপচাপ চায়ে মনোযোগ দিল, কারো মুখে কোনো কথা নেই। এদিকে অরুণিকা একপাশে বসে আহনাফের ফোনে গেমস খেলছে। সবার মনোযোগ আকর্ষণ করে এবার আহনাফ বলল, আমি এই সপ্তাহে আমার শখের বাইক কিনতে যাচ্ছি। আহনাফ কথাটি বলেই সবার মুখের দিকে তাকালো। অরুণিকা উৎসুক কণ্ঠে বলল, আমি কিন্তু প্রথম তোমার বাইকে চড়বো। আহনাফ হেসে বলল, আচ্ছা। এবার তুর্য বলল, আমার একটা ভালো প্ল্যান আছে। আমরা তো আগামী বছর দেশে ফিরবো। ইভান আর আরাফি হয়তো এখানে আরও 1 বছর থাকবে। এখন এখান থেকে যাওয়ার আগে আমাদের একটা ট্যুর দেওয়া উচিত। আহনাফ বলল, তুই আমার মনের কথা বলেছিস? তাহমিদ বলল, আমার তো সমস্যা নেই, কিন্তু বাকিরা? সবাই আরাফের দিকে তাকালো। অরুণিকা সবার মুখের দিকে তাকিয়ে বসা থেকে উঠে আরাফের পাশে এসে বসলো। আরাফ অরুণিকার দিকে এক নজর তাকিয়ে আবারও চায়ে মনোযোগ দিল। অরুণিকা বলল, আরাফ, তুমি যদি না যাও তাহলে আমিও যাব না। তুমি আমাকে স্কুলের পিকনিকে যেতে দাওনি, বলেছো তোমরা ঘুরতে নিয়ে যাবে। এখন তোমরাই সারাদিন বাসায় বসে থাকো। আরাফ বলল, ওরু, আমাকে জোর করো না, আমার পড়াশোনা আছে। এত পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো ডাক্তারই হবে, তাই না? তো ডাক্তার যেহেতু কাল পরশু হবে, তাহলে এখন কেন রোগীদের মতো আচরণ করছো? আমি রোগীদের মতো আচরণ করছি? হ্যাঁ, তুমিই তো বলেছো একা একা থাকা একটা মানসিক রোগ। আরাফ চুপ করে রইল। অরুণিকা বলল, এখন যাবে কি যাবে না তাই বলো। আরাফ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, যাব। করিম সিদ্দিক ছেলের সাথে বসে এই বছর কোথায় ঘুরতে যাবেন তাই ভাবছেন। 1 মাস হলো তিনি দেশে ফিরেছেন। প্রতিবারের মতো এবারও তিনি স্ত্রী সন্তানদের নিয়ে কোনো প্রাকৃতিক পরিবেশে ডুব দিতে চাচ্ছেন। আদিল বাবাকে বলল, আমার অনেক দিনের ইচ্ছা ছিল দার্জিলিং যাওয়ার, এবার বরং আমরা সেখানেই যাই। করিম সিদ্দিক ছেলের মতামতে সম্মতি দিয়ে স্ত্রীকে ডেকে বললেন, কই শুনছো, এবার আমরা দার্জিলিং যাব ভাবছি। মিসেস জুলেখা রুম থেকেই চেঁচিয়ে বললেন, তোমরা বাবা ছেলে মিলে ঘোরাঘুরি করে টাকাগুলোই শুধু নষ্ট করবে, আর তো কোনো কাজ নেই। করিম সিদ্দিক এবার মেয়েকে ডেকে বললেন, মা কোথায় তুমি? উপমা বিছানায় শুয়ে শুয়ে তার স্টারের গান শুনছে। কানে হেডফোন থাকায় সে বাবার ডাক শুনতে পায়নি। আদিল বোনের রুমে এসে দরজা ধাক্কা দিতেই উপমা নড়ে চড়ে বসলো। আদিল রুমে এসে চেয়ার টেনে বসলো। উপমা বলল, জানি এখানে কেন বসেছো। তোমরা দুজন ঘোরার প্ল্যান করে এখন আমাকে মায়ের কাছে পাঠাবে রাজি করানোর জন্য। শোনো, আমি কোথাও যাচ্ছি না ভাই। তুই এত নিরামিষ কেন বলতো? দেখো ভাই, আমার ঘুরতে ভালো লাগে না, আর ওখানে নেটওয়ার্ক না থাকলে আমি আমার স্টারের কোনো আপডেটই পাবো না। আদিল বিরক্ত হয়ে বলল, মানুষ ট্যুর দেওয়ার জন্য সঙ্গী পায় না, আর তুই স্বয়ং নিজের বাবার কাছ থেকে অফার পেয়ে মানা করে দিচ্ছিস। তোর মতন মেয়েকে জেলখানায় বন্দি করে রাখলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হবে না। আমাকে শুধু আমার স্টারে গান শুনতে দিলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না।
আদিল উপমাকে রাজি করাতে না পেরে একরাশ হতাশা নিয়ে বাবার কাছে ফিরে এলো। এদিকে তুর্য আর আহানাফ অনেক চিন্তা ভাবনা করে দার্জিলিং যাওয়ার সিদ্ধান্ত নিল। সবাই তাতে মত দিতে অরুণিকা বলল, আমি যদি পাহাড় থেকে পড়ে যাই? আহানাফ বলল, বেহুশের মতো হাঁটলে তো পড়বেই। দেখো, আমি বেহুশের মতো হাঁটি না, তোমরাই তো সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রাখো। হ্যাঁ, পাহাড়েও তোমার জন্য সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকবে। সোজাসুজি রাস্তা তুমি কোথাও পাবে না, তাই তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। অরুণিকা বুকে হাত গুজে মুখ বাঁকিয়ে বলল, আমি ওখানে যাব ঠিক আছে, কিন্তু আমার তো কোনো ভালো জামাই নেই। এবার তুর্য বলল, আজই তোমাকে শপিংয়ে নিয়ে যাব। কিন্তু আমি বাইকে করে শপিং করব। আচ্ছা, তাহলে আহনাফ নিয়ে যাবে। না, ওর সাথে যাব না, ও অনেক কিপটে, দোকানদারের সামনে আমাকে বকাবকি করে। আহনাফ ভ্রুকুচকে বলল, আর তুমি মার্কেটে গেলে আমার পুরো মানিব্যাগ খালি করে আসো। আমি দর কষাকষি করবো না, দর করে দেখে একটার পরিবর্তে 4টা জিনিস কিনতে পারো। তুর্য অরুণিকাকে বলল, দর কষাকষি করতে হয় টুইঙ্কেল? অরুণিকা বলল, তুমি তো করো না। আহনাফ বলল, লাখপতি, তাই একটা অ্যালবাম বের হলেই তো লাখপতি হয়ে যায়। তুমি বরং লাখপতির সাথেই ঘোরো, আমার বাইকের দিকে নজর দিও না। অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল, আমি তো মজা করেছি, সত্যি সত্যি বলিনি তো। আহনাফ বাঁকা হেসে সোফায় গিয়ে বসল। অরুণিকা আহনাফের পাশে বসে বলল, আমি কিন্তু প্রথম তোমার বাইকে চড়বো বলেছি, আর ছোটদের দিয়ে কিছু শুরু করলে বরকত আসে। আহনাফ গলা খাঁকারি দিয়ে বলল, তুমি ছোট? অবশ্যই, 18 বছরের নিচে সবাই শিশু। অরুণিকা কথাটি বলেই দাঁত বের করে হাসি দিল। পরের দিন আহনাফ তার বাইক বের করলো। অরুণিকা গ্যারেজে এসে বাইকটা ঘুরে ঘুরে দেখছে। তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আহনাফ বুকে হাত গুছে অরুণিকা সেই হাসিটাই দেখছে। এরপর সে নিজে হেলমেট পরে অরুণিকাকেও ছোট্ট একটা হেলমেট পরিয়ে দিল। তারপর বাইকে উঠে বসলো। বাইক সোজা করে চাবি ঘুরিয়ে বলল, উঠে বসো। অরুণিকা বলল, আমি উঠতে পারবো না। এই হাতলের ভার দিয়ে উঠো। অরুণিকা হাতলের ওপর পা দিয়ে সেটের ওপর ঝুলে পড়ল। তার পা দুটি একপাশে ঝুলছে, মাথাটা অন্য পাশে ঝুলছে। ইমন দূর থেকে অরুণিকাকে দেখে হেসে দিল। আহনাফ পিছু ফিরে দেখলো অরুণিকা বাইকের ওপর ঝুলে আছে। সে বিরক্তির সুরে বলল, বার্নারের মতো ঝুলে আছো কেন? সোজা হয়ে বসো। অরুণিকা আবারও হাঁটু দুইটা বাইকের ওপর উঠিয়ে পেছন দিক থেকে আহনাফের গলা জড়িয়ে ধরে বলল, আহনাফ, আমার মাথা ঘুরাচ্ছে, আমি পড়ে গেলে? ইমন তাদের কাছে এসে অরুণিকাকে ধরে সোজাভাবে বসিয়ে দিয়ে বলল, এইভাবেই বসতে হয়। অরুণিকা ভ্রুকুচকে বলল, আমি কিভাবে বসবো? আমি আগে কখনো বাইকে উঠেছি, বলো? আহনাফ বাইক স্টার্ট দিয়ে বলল, শক্ত করে ধরে বসো। অরুণিকা ও আহনাফের কথা মতো তাকে এত শক্ত করেই চেপে ধরেছে যে তার শার্টটাই নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে। আহনাফ তাতে দাঁত চেপে বলল, ওরু, আমার শার্টের ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে এইভাবে চেপে ধরতে বলিনি। তোমার এই শার্ট বেশি গুরুত্বপূর্ণ নাকি আমি? আহনাফ ভ্রুকুচকে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা বলল, আরে, এভাবে চোখ দুটো চোখের মতো না বাঁকিয়ে বাইক সামনে নিয়ে যাও। এখনো এক জায়গায় বসে আছো কেন? আহনাফ বাইক চালিয়ে গ্যারেজ থেকে বের হতেই অরুণিকা পিটপিট করে বলতে লাগলো, রোলার কোস্টারের মতো টানছো কেন? আস্তে চালাও। এটা রিক্সা না যে আস্তে চলবে। এটা কেমন বাইক? দুপাশে হ্যান্ডেল রাখবে না? এখন আমি পড়ে গেলে? আজব তো, তোমার জন্য নতুন পদ্ধতিতে কে বাইক তৈরি করবে? বাইক এমনই হয়, চড়লে চড়ো, নতুন নামো। আমার কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করো না। অরুণিকা আহনাফের কথায় চুপ হয়ে গেল, কিন্তু অর্ধেক যেতে না যেতেই সে চিৎকার করতে লাগলো। আহনাফ বাইক থামিয়ে বলল, তোমার কি মাথায় সমস্যা আছে? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোমার বাইক তো রোলার কোস্টারের চেয়েও বেশি ভয়ঙ্কর, আমি যাচ্ছি না তোমার সাথে। অরুণিকা বাইক থেকে নামার আগে আহনাফ বলল, আচ্ছা, তুমি সামনে বসো, তখন আর ভয় পাবে না। আহনাফ অরুণিকাকে সামনে বসিয়ে আবারও বাইক স্টার্ট দিল। অরুণিকা যদিও এবার চুপচাপ বসে রইল, কিন্তু সে তার হাত দুইটা আহনাফের হাতের সাথে পেঁচিয়ে রেখেছে। এরপর শপিং শেষে ফেরার সময় অরুণিকা আহনাফের দিকেই ঘুরে বসল। আহনাফ বলল, এভাবে বুঝছো কেন? সোজা হয়ে বসো। অরুণিকা বলল,
রাস্তার দিকে তাকাতে ভয় লাগছে। তাহলে চোখ বন্ধ রাখো। না। অগত্যা আহনাফ রাজি হলো। অরুণিকা যদিও নিজের সুবিধা মতো বসলো, কিন্তু আহনাফের খুবই অসুবিধা হচ্ছিল। অরুণিকা আহনাফের মনের অবস্থা বুঝতে পারল না। এই বয়সে তার বোঝার কথাও না। ছোটবেলা থেকেই সে 6 জনের কোলে কোলেই বড় হয়েছে, তাই সে বুঝতে পারছে না সে এখন অনেক বড় হয়ে গেছে। আহনাফ রাতে দাঁত চেপে রেখেছে, বাইকের হাতলটাও শক্ত করে ধরে রেখেছে। তার দৃষ্টি একদম সামনের দিকে। যতটুকু সম্ভব বাইকের স্পিড বাড়িয়ে সে বাসায় পৌঁছালো। অরুণিকা নামতেই সে হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে অরুণিকা প্যাকেটগুলো নিয়ে ধিন ধিন করে উপরে চলে গেল, আর আহনাফ বাইক গ্যারেজে পার্ক করিয়ে সামনের দোকানে গিয়ে একটা সিগারেট ধরালো। ইদানিং তার এই বাজে অভ্যাসটা বেড়ে গেছে। ইমন থেকেই মূলত এই অভ্যাস তার কাছে এসেছে। সায়ন্তনীর মৃত্যুর পর থেকেই মানসিক চাপ মুক্ত করার জন্য ইমন সিগারেট খাওয়া শুরু করেছে। কারণ তার মনে হচ্ছে একটা অসুস্থ মানুষকে সে অনেক বড় আঘাত দিয়ে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছে। আর ইমনের দেখা দেখে এখন আহনাফও সিগারেট খায়। দুজনেই মানসিক চাপে আছে। ইমনের মানসিক চাপের যথেষ্ট কারণ আছে, কারণ আরাফ সায়ন্তনীর মৃত্যুর পর থেকে চুপচাপ হয়ে গেছে আর তার সাথে অনেক কম কথা বলে। অন্যদিকে আহনাফ অরুণিকার কাছে আসা, দূরে যাওয়া, তুর্যের সাথে সখ্যতা তার অভিযোগের কারণ হওয়া, মোটামুটি অরুণিকার সব বিষয়ে সে মানসিক চাপে পড়ে যায়। এখন অরুণিকা যতই বড় হচ্ছে, আহনাফ ততই পাগল হয়ে যাচ্ছে। তাকে হারানোর ভয় আগে থেকে আরও বেশি বেড়েছে, আর অনুভূতিগুলো দিন দিন গাঢ় থেকে প্রগাঢ় হচ্ছে। উপমা ফোন হাতে নিয়ে খুশিতে লাফিয়ে উঠল। পাশেই তার ভাই আদিল দাঁড়িয়ে আছে। বোনকে লাফাতে দেখে সে বলল, ওভাবে ক্যাঙ্গারের মতো লাফাচ্ছিস কেন? ভাইয়া, রিকি নতুন গান ছেড়েছে, ওয়াও। উপমা হেডফোন লাগিয়ে ফোনের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আদিল বোনের দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। ভিডিওটা একটা কটেজের সামনে করা হয়েছে। সামনে একটা উঁচু ঢিপিতে পা রেখে গিটার হাতে নিয়ে রিকি দাঁড়িয়ে আছে। তার সামনে ঢালু বেয়ে নেমে গেছে ছোট ছোট ঘাসের সারি। নিচে আরও কটেজ দেখা যাচ্ছে, আর মুখোমুখিতে অনেকগুলো পাহাড়। সব পাহাড়ের গায়ে লেগে আছে সাদা সাদা মেঘ। ভিডিওটা পেছন দিক থেকে করা হয়েছে, আর রিকি গিটার বাজিয়ে 3টা গানের মিশ্রণে ভিডিওটি বানিয়েছে। উপমা চোখ বন্ধ করে সেই গান শুনছে। ভিডিওটা শেষ হওয়ার পর উপমা একটা প্রশান্তির হাসি হাসলো। মনে মনে বলল, যার কণ্ঠ এত মিষ্টি সে দেখতে কেমন হবে, তার মনটা কেমন হবে। রিকি দ্য স্টার, না না না, মাই স্টার। আমি তোমাকে না দেখে ভালোবেসে ফেলেছি। এটা কি সম্ভব? কাউকে কি না দেখে ভালোবাসা যায়? এদিকে তুর্য পেছনে ফিরে তার বন্ধুদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আহনাফ এতক্ষণ বসে বসে তার ভিডিও শ্যুট করছিল। তুর্য আরাফ আর ইমনের মাঝখানে বসে বলল, শুনেছি বন্ধুরা পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কখনোই হয় না, কিন্তু আমরা পরিবার হারিয়ে যেই পরিবার পেয়েছি সেটা আমাদের বন্ধুত্ব থেকেই সৃষ্টি হয়েছে। আমরা ছোটবেলা থেকেই বন্ধু, কিন্তু পরিবারের মতো আছি আজ 8 বছর ধরে। অতীতে যা হয়েছিল সব ভুলে আমাদের একটা নতুন জীবন শুরু করা উচিত। প্লিজ আগের সব কিছু ভুলে যা। তুর্যের কথা শুনেও আরাফের কোনো হেলদোল দেখল না ইমন। এখনও আরাফ চুপ করে বসে আছে। এবার ইমন শুকনো হাসি দিয়ে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। তারপর ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে বলল, পাপীদের সাথে কোনো বন্ধুত্ব হয় না। আমি তো পাপী, আমি তো খুনি। আরাফ রাগী দৃষ্টিতে ইমনের দিকে তাকালো। ইমন সিগারেট চালানোর আগে সে সিগারেটটা টেনে নিয়ে বলল, এমন শান্তির পরিবেশটা কি দূষিত করবি? ইমন বলল, আমার একটা সিগারেটে এই পরিবেশ দূষিত হবে না। এখানে অরু আছে, তোর জন্য অরু সমস্যা হবে। অরুণিকা নিজের নাম শুনে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। এতক্ষণ সে অন্যদিকে তাকিয়ে মানুষের যাওয়া আসা দেখছিল। এবার ইমন বলল, অরুণিকার এত আহামরি ক্ষতি হবে না, ক্ষতি হলে আমি অন্য কোথাও চলে যাচ্ছি। ইমন উঠতে যাবে তখনই আরাফ বলে উঠল, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাকে তো ডাক্তারি গান দিতে আসিস না। তুর্য হাত উঁচু করে তাদের মাঝখান থেকে উঠে একপাশে এসে দাঁড়ালো। তাহমিদ তার পাশে এসে বলল, আগুনে ঘি ঢেলে দিয়েছিস? এই ঘি যদি এখন পানিতে রূপান্তরিত হয় তখনই আমার সব ঠিক হবে। অনেকক্ষণ ধরেই ইমন আর আরাফের বাঘ বিতণ্ডতা চলল।
এক পর্যায়ে দুজনেই শান্ত হয়ে দুই দিকে চলে গেল। ইভান বলল, শতাব্দীকে আনলাম না, মাউসিয়াতকে আনতে পারবো না তাই। আরাফ আবার মাউসিয়াত আর ইমনকে দেখলে আরো মন খারাপ করে ফেলবে। কিন্তু শতাব্দী আসলে ভালোই লাগতো, মেয়েটা ভালোই রসিক। তুর্য বাঁকা হাসি দিয়ে বলল, বাহ, ইভান দেখছি শতাব্দীকে খুবই মিস করছিস। তাহমিদ ইভানের দিকে তাকিয়ে বলল, তুই ওকে মিস করছিস? আহনাফ, তুর্য আর ইভান তাহমিদের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিল। তাহমিদ বলল, তোরা হাসছিস কেন? অদ্ভুত তো। তাহমিদ উঠে একপাশে চলে গেল। সে এখন হাঁটতে পারে, তবে বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে তার হাঁটুতে ব্যথা করে, এমনকি সে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না। এদিকে উপমা রিকির সেই ভিডিওর কমেন্ট বক্সে ঘুরে এলো। সবার কমেন্ট দেখে সে বুঝলো রিকি দার্জিলিং থেকেই এই ভিডিওটি ছেড়েছে। সে শুধু রিকিকে এক নজর দেখার জন্য দৌড়ে বাবার কাছে গিয়ে বলল, আমি দার্জিলিং যেতে চাই। উপমার কথা শুনে আদিল আর করিম সিদ্দিকী অবাক হয়ে উপমাকে দেখছে। আদিল কি ভেবে তার ফোনটা হাতে নিল, তারপর কিছুক্ষণ পর বলল, আচ্ছা তাই? করিম সিদ্দিক বললেন, কি তাই? আদিল বলল, তোমার মেয়ে রিকি দ্য রকস্টার এখন দার্জিলিংয়ে। তুই কিভাবে জানলি? আরে তোমার মেয়েই তো আমাকে জোর করে সে রিকির পেজ আর ইউটিউব সাবস্ক্রাইব করিয়েছে। এখন সে সেলের সব আপডেট আমার ফোনেও আসে। মিসেস জুলেখা নাক সিটকে বললেন, রিকি কেমন জঙ্গলি নাম, নাম শুনেই মনে হচ্ছে কোনো বখাটে ছেলে। উপমা রাগ দেখিয়ে বলল, মা, রকস্টারদের নাম এমনই হয়। এবার উপমার জোড়াজুড়িতে মিসেস জুলেখাও রাজি হতে বাধ্য হলেন। করিম সিদ্দিক আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন, কারণ তিনি স্ত্রী কন্যাকে আজকেই রাজি করিয়ে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতেন। কিন্তু এখন উপমা নিজ থেকেই রাজি হয়ে গেছে, তাই তাকে আর কষ্ট করতে হয়নি। পরের দিন উপমা তার বাবা মা আর ভাইয়ের সাথে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তার দুপাশে নয়নাভিরাম সৌন্দর্য, পাহাড়ের কোল ঘেঁষে আছে এক একটা কাঠের তৈরি কটেজ। পাশাপাশি দুইটা রুমের একটা কটেজে তারা উঠল। সামনের কটেজে তাহমিদ, তুর্য আর ইভান, এর পাশের কটেজে আরাফ আর অরুণিকা, দূরের আর একটা কটেজে ইমন আর আহনাফ উঠেছে। তারা সকালে নাস্তা করেই পাহাড়ের রাস্তা বেয়ে চা বাগানের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। একপাশে ঢালু রাস্তা নিচে নেমে চমৎকার দৃশ্য সৃষ্টি করলো, অন্য পাশে সবুজ ঘাসে ছেয়ে থাকা ছোট্ট ছোট্ট টিলার মতো উঁচু রাস্তাগুলো সরু হাঁটার পথটিকে আকর্ষণীয় করে তুলেছে। অরুণিকা আহনাফের টি শার্টের কোনা ধরে পাহাড়ের নিচের দিকে পা উঁচিয়ে দেখছে। আহনাফ ভ্রুকুচকে বলল, তুমি আমার টি শার্টটা নষ্ট করে ফেলেছ, এইভাবে বাজ করে ফেলেছো কেন? ছাড়ো তো। অরুণিকা মুখ বাঁকিয়ে আরও শক্ত করে টি শার্টটা আঁকড়ে ধরল। টি শার্টের অনেকখানি অংশ অরুণিকার হাতের মুঠোয় চলে আসায় আহনাফের টি শার্টের গলাটা নিচের দিকে নেমে গেছে, যার ফলে তার অনেক অস্বস্তি লাগছিল। সেও অরুণিকার হাতের মুঠো থেকে তার টি শার্টের অংশটি ছাড়িয়ে নিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে শান্তিতে একটু হাঁটতে দাও। অরুণিকা মুখ বাঁকিয়ে সামনে গিয়ে তুর্যের শার্ট খামচে ধরে বলল, রকস্টার, আমার ভয় লাগছে, আমি তোমার শার্ট ধরে রাখি। তুর্য মুচকি হেসে বলল, আচ্ছা। অরুণিকা মুচকি হেসে পেছনে ফিরল। আহনাফ ক্ষুব্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে ভেঙচি কেটে সামনে ফিরল। আহনাফ তাদের পাশ কেটে আরও সামনে এগিয়ে গেল। এদিকে উপমা তার পরিবারের সাথে ভারতে চলে এসেছে। করিম সিদ্দিক ট্রেনের টিকিট কেটে নিলেন। এরপর তারা ট্রেনে উঠে বসল। ট্রেনটি শুকনো বনের ভেতরে দিয়ে যাচ্ছে। ট্রেনের গতি সাধারণ গতির তুলনায় কম। আঁকাবাঁকা পথ দিয়ে ট্রেনটি যাচ্ছে। উপমা জানালার বাইরে তাকিয়ে রিকির ভাবনায় ব্যস্ত। প্রতিটা রাস্তা পার করতেই তার মন তাকে বলছে, এই রাস্তা দিয়েই হয়তো রিকি এসেছে। এই রাস্তাটা রিকির পরিচয় সাক্ষী হয়ে আছে। এই পথ, তুমি কি আমার সাথে একটু কথা বলবে? তুমি কি বলবে রিকি দেখতে কেমন? ও যখন গানের ফাঁকে হাসে তখন ওর হাসিটা কল্পনা আমার কাছে স্বপ্নে দেখা ঝর্ণার মতো, একদম চঞ্চল আর দুর্লভ। ও বাস্তবে কি ঠিক আমার স্বপ্নের মতোই হাসে? উপমা এসব ভাবছে আর আনমনে হাসছে। আদিল বোনকে ধাক্কা দিতেই উপমা নড়ে চড়ে বসল। আদিল বলল, একা একা হাসছিস কেন? মাথা কি আউট হয়ে গেছে? উপমা হেসে বলল, হ্যাঁ জানো, আমার ভাবতে অনেক ভালো লাগছে যে আমি রিকিকে দেখব। এতগুলো মানুষের মধ্যে তুই রিকিকে কিভাবে চিনবি? তুই তোর চেহারাটাই দেখিসনি।
ভাইয়া মাঝে মাঝে তো একটু বুদ্ধিমানের মতো কথা বলো। রিকি একজন স্টার, ওর মধ্যে আলাদা একটা ভাব থাকবেই। হাতে গিটার থাকবে, আশেপাশে ভিড় থাকবে। ওকে তো কেউই দেখেনি, ভিড় কেন থাকবে? আমার মনে হচ্ছে ভিড় থাকবে। স্টাররা এমনই হয়, কেউ না চিনলেও সবার কাছে পরিচিতি পায়। আদিল বোনের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকালো। দার্জিলিং পৌঁছে তারা একটা রিসর্টে উঠল। তুর্যরা যেই রিসর্টে উঠেছিল সেটা অত বেশি উন্নত মানের না, আর উপমারা এখানকার সবচেয়ে উন্নত রিসর্টেই উঠেছে। রাতে কটেজের বাইরে বসে দাঁড়িয়ে গান গাইছে তুর্য। ঘুমানোর আগে সেই গানটিও পেজে আপলোড করেছে সে। উপমার রুমে শুয়ে শুয়ে সেই গানটি শুনছে। গান শোনার পর সে কমেন্টে লিখল, তোমাকে দেখার ইচ্ছেটা কি স্বপ্নই থেকে যাবে? এদিকে আহনাফ বসে বসে তুর্যের পেজের কমেন্ট পড়ে সবাইকে শোনাচ্ছে। তাহমিদ এসব কমেন্টগুলো শুনে বলল, শুনেছি ছেলেরাই মেয়েদের পেছনে ঘুরতে থাকে, কিন্তু মেয়েরাও যে কম না। আজ এই কমেন্টগুলো দেখেই বুঝেছি। ইভান বলল, সবকটাই ছাচর, ভদ্র মেয়েরা এমন উৎপাত কমেন্ট করে না। তুর্য বাঁকা চোখে ইভানের দিকে তাকিয়ে বলল, তোর তো মন বলতে কিছুই নেই, তাই তোর এসব উদ্ভট লাগছে। এগুলোকে বলে ভালোবাসা। দেখ, রিকি দ্য স্টারকে ভালোবাসে না এমন মেয়ে খুঁজে পাবি না। তোকে কজন বাসে? আমার এত ভালোবাসার প্রয়োজন নেই। পরের দিন সকালে তারা আবারও ঘুরতে বেরিয়ে পড়ল। তারা কেবল কারে উঠল, যা মাটি থেকে প্রায় 7,000 ফুট উঁচুতে। কেবল কারটি মেঘের ভিড়ে চলছে। অরুণিকা উৎসুক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে, আর আহনাফ অবাক হয়ে অরুণিকাকে দেখছে। তার চাহনি দেখে আরাফ তাকে হালকা ধাক্কা দিতেই সে নিজেকে স্বাভাবিক করে নিল। আরাফ ইশারায় তাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে বলল। কেবল কার থেকে নেমে আরাফ আহনাফকে একপাশে নিয়ে গিয়ে বলল, কি করছিলি তুই? আহনাফ আমতামতা করে বলল, কি করছিলাম আমি? তোর চোখ মুখ দেখে সব বোঝা যাচ্ছে। ওরু থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা কর। কেন দূরত্ব রাখবো? তুই তো জানিস। আরাফ আহনাফকে থামিয়ে দিয়ে বলল, ওর প্রেম করার বয়স হয়নি, ও এখন সব বুঝে। দেখিস না ইমন আর মাউসিয়াতকে একসাথে দেখলে কিভাবে হাসে। আর শতাব্দীও বাসায় আসলে ও তাহমিদকে শতাব্দীর সাথে ব্যস্ত রাখার ফোন দিয়ে আটে। এখন তোরটা বুঝলে তুই ঘরে থাকতে পারবি? ঘরে থাকতে পারবো না কেন? অস্বাভাবিক লাগবে দেখতে। বুঝিস না কেন এসব? তুই কি বলতে চাচ্ছিস? আমি ওকে ভুলে যাব? না হানাফ, আগে ওর 18 হোক, এরপর আমি তোদের বিয়ে দিয়ে দেব। এখন বাকিরা ওইসব জানে না। ইভান হয়তো একটু একটু বুঝে, কিন্তু ও নিজেও এটা নিয়ে কথা উঠাচ্ছে না। কেন বুঝতে পারছিস নি? কেন? দেখ, এখন ইমন আর মাউসিয়াত একটা সম্পর্কে আছে, কিন্তু তারা আলাদা বাসায় থাকছে, তাই বিষয়টা দেখতে অতটা খারাপ লাগছে না। আর তুই এখন আগাতে চাইলে এক ঘরে থাকলে সুন্দর দেখাবে না। সারাদিন তখন একসাথে সময় কাটাবি, তখন কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ হারালে এসব আমরা নিতে পারবো না। ও আগে বড় হোক, এরপর একেবারে বিয়েই হবে, এর আগে কিছুই না। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, ও তো আমাকে পছন্দ করে না। আরাফ এবার জোর গলায় বলল, ওর এখন এসবের বয়স হয়নি। 12 বছরের মেয়ের সাথে কি প্রেম করবি তুই? মাথা ঠিক আছে তোর? আরাফের ধমক খেয়ে আহনাফ চুপ হয়ে গেল। বাকি সময়টা সে অরুণিকার আশেপাশেও যায়নি, দূর থেকেই তাকে দেখেছে। এবার তারা চুন্নু শামার ফল পার্কে টিকিট কেটে ঢুকলো। তারা ঢোকার একটু পরই আদিল 4টা টিকিট কাটলো। করিম সিদ্দিক তার স্ত্রী জুলেখার হাত ধরে একপাশে হাঁটছেন। আদিল ক্যামেরার হাতে আশেপাশে ভিডিও ধারণ করছে, আর উপমা এখনও কানে হেডফোন গুঁজে গান শোনায় ব্যস্ত। সে গান শুনে শুনে হাঁটছে। এদিকে তুর্য ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে। ঝর্ণার পানির ওপর থেকে বেয়ে পাথরের ফাঁক দিয়ে ধেয়ে ঝলছে, আর পাথরের সাথে ধাক্কা খেয়ে সেই পানি ধারার চমৎকার ধ্বনি সৃষ্টি হচ্ছে। তুর্য মনে মনে ভাবছে, গিটার সাথে থাকলে এখানে বসে একটা ভিডিও শ্যুট করা যেত। তখনই একটা শব্দ কানে আসতেই সে পাশে ফিরে তাকিয়ে দেখল, ভেজা রাস্তায় পা ফেলতে গিয়ে একটা মেয়ে ধপাস করে মাটিতে পড়ে গেছে। মেয়েটার ব্যথায় কাতর মুখ দেখে কেন যেন তুর্যের অনেক হাসি পেল। যদিও সে এতক্ষণ হাসি নিয়ন্ত্রণ করতে চাইছিল, কিন্তু মেয়েটি তার দিকে তাকানোর পরেই সে শব্দ করে হেসে দিল। মেয়েটি তুর্যকে হাসতে দেখে লজ্জায় একেবারে নুইয়ে পড়েছে। সে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। তখনই একটা ছেলে দৌড়ে এগিয়ে এলো। উপমা আদিলের হাত ধরে উঠে দাঁড়ালো। আদিল ব্যস্ত কণ্ঠে বলল, ব্যথা পেয়েছিস? উপমা কিচ্ছু বলল না। সে আর চোখে তার সামনে থাকা ছেলেটির দিকে তাকালো। মনে মনে বলল, কি অসভ্য ছেলে,
একটা মেয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে গেছে আর সে দাঁত দেখিয়ে হাসছে। উপমা নিজের ভাব ধরে রাখার জন্য ছেলেটিকে উদ্দেশ্য করে জোর গলায় বলল, আপনার তো দেখছি বিন্দু মাত্র বিবেক নেই। হ্যাঁ, রাস্তায় চলার পথে কত অ্যাক্সিডেন্ট হয়, তখন কি আপনি এভাবে খিকখিক করে হাসেন? উপমার কথা শুনে তুর্যের এবার আরও বেশি হাসি পেল। সে নিজের হাসি আটকাতে অন্যদিকে ঘুরিয়ে হাঁটতে লাগলো। উপমা পিছু যাবে তখনই আদিল বলল, বাদ দে না, পাগল নাকি তুই? ছেলেটা হাসলে তোর সমস্যা কি? ভাইয়া, ওই বদমাসটা আমাকে দেখে হাসছিল। আদিল উপমাকে শান্ত করে তার সাথে নিয়েই হাঁটতে লাগলো। এদিকে তুর্য হাসি থামিয়ে পেছনে ফিরে উপমাকে খুঁজতে লাগলো। ইভান তার সামনে এসে বলল, কাকে খুঁজছিস? একটা অপর মানুষকে খুঁজছি। মানে